হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে এই ভিডিওটার মধ্যে একটু অফ টপিক বাট সিনেমা রিলেটেডই, ঠিক আছে? মানে কালকে থেকে কিছু আপডেটস বা বলা যায় এগুলো অনেক, একটা হচ্ছে রিউমার বলা যায়, ঠিক আছে, যেটা এখনো পর্যন্ত কোনো ক্ল্যারিফিকেশন নেই, এবং আরেকটা কিন্তু অফিসিয়ালি কনফার্ম, এবং দুটোই সিনেমা জগৎকে জুড়ে থাকা দুজন ব্যক্তি তাদেরকে নিয়েই, যার কারণেই এটা সিনেমার ভিডিওর মধ্যেই পড়ে আমার, বাট একটু অফ টপিক। তো টপিকটা হচ্ছে যে কোয়েল মল্লিক সে রাজনীতিতে পা দিয়েছে, ঠিক আছে, এবং সেটা কাল থেকে পুরো বাংলা, যারা কোয়েল মল্লিকের ফ্যান্স বা যারা অডিয়েন্স আছে পুরো বাংলা জুড়ে, তারা প্রচুর শখ, ঠিক আছে, এবং অনেকে শুভেচ্ছা জানাচ্ছে, ঠিক আছে, এবং অনেকজন খুশি নয় কারণ পলিটিক্সের মতো জায়গায় জয়েন দিয়েছে। তো এটা আমি কালকে রাতেই দেখি যখন আপডেটটা আসে যে কোয়েল মল্লিককে অফিসিয়ালি তৃণমূলের প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে, এবং আরও দু তিনজন আছে, যার মধ্যে বাবুল সুপ্রিয় আছে যে একসময় বিজেপিতে ছিল, সেও এখন তৃণমূলের প্রার্থী, এবং উল্টো দিকে একজন এক্স ডিজিপি আছে এবং আরেকজন একটা আইনজীবী আছে যার নামটা হচ্ছে আমাদের মেনকা গুরুস্বামী। তো এদের তিনজনকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিচ্ছু নেই, এদের তিনজনকে নিয়ে কথা বলবোও না। আমি কালকে যখন এই আপডেটটা দেখেছি কোয়েল মল্লিক তৃণমূলে যোগ দিয়েছে, তো সব থেকে প্রথম কথা আমি খুব শকড হয়ে যাই, এবং মানে করোনার পর থেকে 2020 সালের পর থেকে সব কিছুই পসিবল, যেটা আমি মানে ধরেই রাখি যে করোনা যখন থেকে হয়েছে তারপর থেকে যে যে জিনিসপত্র এখনো পর্যন্ত ঘটে বা মানে যেগুলো ঘটতে চলেছে, আমি সব কিছুই বলা যায় কাইন্ড অফ বিশ্বাস করে নিই পুরো। কারণ 2020 পর থেকে আমার কাছে কিছুই ইম্পসিবল মনে হয় না, মানে সব কিছুই পৃথিবীতে পসিবল আমার মনে হয়, ইম্পসিবল জিনিসটা নেই, মানে এমন এমন ঘটনা আমরা দেখছি। তো সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে কথা বলবো যে কোয়েল মল্লিক সে পা দিল তৃণমূলে, তো তাতে আমার কি টেক। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে থালাপতি বিজয়, যাকে আপনারা সবাই চেনে, ঠিক আছে, মানে সিনেমা জগতের খুব একটা আইকনিক নাম, তার ওরা একটা আলাদা ইয়ে ক্রিয়েট করে। তো সেই থালাপতি বিজয়কে নিয়ে একটা আপডেট উঠে আসছে যে সে নাকি তার ওয়াইফকে ট্রমার মধ্যে রাখতো, তার ওয়াইফকে নাকি মানে মেন্টালি, কি বলবো, একদম এতে রাখতো, ঠিক আছে, মানে মেন্টালি তাকে পুরোভাবে একদম কাইন্ড অফ বলা যায় ডিপ্রেশন অ্যাংজাইটিতে রাখতো। কেন রাখতো? কারণ তার নাকি বাইরে একটা চক্কর চলছিল, তার নাকি একটা অ্যাফেয়ার চলছিল, যে অ্যাফেয়ারটা 2021 থেকে চালু হয় একজন অন্য অ্যাক্ট্রেস, তার সাথে তার নাকি সম্পর্ক আছে, এবং এটা জানতে পারে যখন তার ওয়াইফ সঙ্গীতা, সে নাকি তাকে এটা বারণও করে, বাট তার সত্ত্বেও নাকি বিজয় এটা শোনে না, এবং তারপর থেকে যত ঝামেলা চালু হয়, এবং 2025 সালে কিন্তু বিজয়ের ওয়াইফ সঙ্গীতা সে নাকি ডিভোর্স ফাইল করে। এই আপডেটটা কালকে হঠাৎ করে উঠে আসে, এবং আমি কালকেই দেখি রাতের বেলা, এবং যখন আমি দেখি সত্যি বলছি আমার জাস্ট বিশ্বাস হচ্ছিল না যে এটা হয়েছে, মানে এটা হচ্ছে, ঠিক আছে, মানে এটা কি আমি দেখছি, থালাপতি বিজয়ের নামে এরকম অ্যালিগেশন, তার নামে এরকম আপডেট উঠে আসছে। তারপরে আমি পুরো দেখলাম ব্যাপারটা কি হয়েছে কি না হয়েছে, তারপরে আমি ভাবলাম সকালবেলা ভিডিও বানাবো। তো যেহেতু দুটোই পলিটিক্সের সাথে জুড়ে আছে, দুজনই কোয়েল মল্লিক এবং থালাপতি বিজয়, তো এদের দুজনকে নিয়েই হবে আজকের ভিডিও। ইয়েস, আমি জানি স্টার্ট করতে অনেকটা সময় হয়ে গেল, 3 মিনিট শুধু স্টার্টিং হয়ে গেল ভিডিওর। তো চলো কথা বলবো থালাপতি বিজয়ের ডিভোর্স নিয়ে, এবং তার পাশাপাশি কোয়েল মল্লিকের পলিটিক্সের এন্টার্স নিয়ে। ইয়েস, পলিটিক্স, এবং তার পাশাপাশি কোয়েল মল্লিক তার তৃণমূলে আসার ব্যাপারটাকে নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম কথা বলার হচ্ছে কোয়েল মল্লিককে নিয়ে। তো দেখুন, বাংলা সিনেমা জগতের এমন একজন অ্যাক্ট্রেস কোয়েল মল্লিক, যার না সত্যি বলছি কোনো হেটার্স নেই, মানে তাকে সবাই খুব রেসপেক্ট করে, তাকে সবাই খুব পছন্দ করে। মানে লাস্ট মনে হয় শুভশ্রী আছে বলা যায়, যে কিনা যাকে লোকে প্রচুর ভালোবাসা দিয়েছে, ঠিক আছে, মানে বাংলা জগতের সিনেমা জগতের কথা বলছি, এবং তাকে হ্যাঁ রেসপেক্ট হয়তো কোয়েল মল্লিকের মতো পায়নি, বাট সে পপুলার, সে পারফর্মার ওয়াইজ খুব এক্সট্রাঅর্ডিনারি, খুব দারুণ, এবং তার ফ্যান বেস একটা বড়, খুব একটা লেডি সুপারস্টার তাকে বলা হয়। বাট কোয়েল মল্লিক সে ওই যে টাইম স্প্যানের মধ্যে যা করে দিয়ে গেছিলো 2015-16 মধ্যে ভেতরে, সেটাকে কিন্তু আজ পর্যন্ত কেউ ম্যাচ করতে পারেনি, এবং তারপরে কোয়েল মল্লিককে আমরা খুঁজেই পাই না, খুব মাঝে সাঝে এক একটা করে ফিল্ম নিয়ে আসে, এবং সে লিড অ্যাক্ট্রেস হিসেবে কাজ করা তো ছেড়েই দিয়েছে, সে নিজে সোলো ফিল্ম করে ওই এর মতো সিনেমাগুলো যেগুলোতে সে ডিটেকটিভ প্লে করে। তো সেই দেব কোয়েল জুটি, জিৎ কোয়েল জুটি, সেগুলোকে আমরা দেখতে পাই না। এবং এটা বরাবরই হয়ে থাকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, যে যখন কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস হঠাৎ করে একটু গায়েব হয়ে যায় না, মানে হঠাৎ করে একটু কাজ বন্ধ করে দেয়, তাদের প্রতি না অডিয়েন্সদের রেসপেক্ট একটা বেড়ে যায়। এটা আমি অনেকবার দেখেছি, মানে অনেকের ক্ষেত্রে দেখেছি, মানে যখন সে কাজ করছে ঠিক আছে, তাকে অতটা ঠিক হেভিভাবে নেয় না, গ্র্যান্ড টেকেন ফর গ্রান্ডেড, বাট যখন সে একটু গায়েব হয়ে যাবে, বা সে যদি মারা যায়, বা সে ধরুন এই জগৎটা ছেড়ে দিল, তখন না তার প্রতি যেন এই মানে কি বলবো, এই যারা সোশ্যাল মিডিয়াতে যারা বসে থাকে, বা যারা এই আঁতেল অডিয়েন্স, ঠিক আছে, তারা না
খুব মানে তাদের প্রতি খুব রেসপেক্ট দেখায়, খুব সম্মান, যে না কোয়েল মল্লিকের মতো অ্যাক্ট্রেস আজ পাওয়া যায় না, অক্ষয় খান্নার মতো অ্যাক্টরকে আজকে দরকার, ঠিক আছে, মানে তারা সে কেন এত কাজ পায় না। এতদিন যখন ছিল না তখন কিন্তু কেউ কথা বলেনি, এবং ঠিক সেম কেসটা কিন্তু কোয়েল মল্লিকের সাথে হয়। কোয়েল মল্লিককে সবাই খুব রেসপেক্ট দেখায়, দেখে, বাট যখন কোয়েল মল্লিক আবার প্রপার কাজ করবে না, মানে টিপিক্যাল ফিল্ম করবে, তখন কিন্তু তাকে নিয়েও কন্ট্রোভার্সি তৈরি হবে, তাকে নিয়েও কিন্তু তখন জটিলতা সৃষ্টি হবে, তাকে নিয়েও কিন্তু একটা কুকথার উঠবে। বাট এটা এটা মানুষের নেচার, এটা মানে আমাদের সাধারণ মানুষের একটা নেচার, যে যখন কেউ থাকবে না বা কেউ চলে যাবে, সেটা এই মানে রিয়েল লাইফেও সেটা কিন্তু অ্যাপ্লিকেবল, সেটা বাস্তবেও হয়, যে যখন কেউ থাকে তার আমরা মর্ম বুঝি না, বাট যখন কেউ থাকে না তাদের প্রতি আমাদের দয়া একদম আতলে ওঠে, ঠিক আছে, তাদের প্রতি। তো এই কোয়েল মল্লিক, যাকে এতটা রেসপেক্ট, যাকে এতটা খুব বলা যায় লাস্ট অফ দ্য সুপারস্টার লেডি ফিমেলস সুপারস্টার লেডি স্টার, যে কিনা মানে যার মতো আর কেউ হতে পারেনি, যেমন আমরা বাংলায় বলি দেবদা ইজ দ্য লাস্ট অফ দ্য স্টার, ঠিক আছে, মানে তার মতো আর কেউ হতে পারেনি। অঙ্কুশ হাফ গিয়েছিল, বাট পুরোটা দেবের মতো হতে পারেনি, এবং মেয়েদের দিক থেকে কোয়েল, এবং এরকম কথা হয় লাস্ট অফ দ্য স্টার। তো এবার এই কোয়েল মল্লিক, সত্যি বলছি কোয়েল দিকে আমিও এতটা রেসপেক্ট করি, এতটা মানে ভালো লাগে আমার, মানে ওনার মতো অ্যাক্ট্রেস, উনি যে বিউটিটা প্রেজেন্ট করতো ওনাদের সিনেমায়, মানে ওনাদের সময় যখন সিনেমা, বা আপনি যদি কস্টিউম ড্রেসের স্টাইলিং দেখেন, তো মানে না সে কোথাও সেই ওই মাইন্ডটা না এখনকার অ্যাক্ট্রেসটা যেই লেভেল অফ একটা তাদের কস্টিউম, ঠিক আছে, মানে তাদের কী বলে, তাদের ডিজাইনার যেই হিসেবে তাদেরকে করে, ফিল্মের প্রোডাকশন হাউস যেভাবে তাদেরকে করে, কোয়েল দিকে কিন্তু অতটা ওইভাবে কেউ প্রেজেন্ট করতে না। আপনি যদি দেখেন কোয়েল মল্লিক হচ্ছে না আমাদের সাউথের কাইন্ড অফ একটা সাই পল্লবী টাইপের, হ্যাঁ, মানে পুরোটা না, মানে দেখুন সিনেমা করতে হলে তো আপনাকে এইসব জিনিসে করতে হবে, সেটা ব্যাপার না, বাট কোয়েল দিকে একটা বিউটি হিসাবে মানুষ দেখে, যখন এই টাইমে আমাদের একে ওই হিসাবে দেখে, ইরিকা পলকে, ঠিক আছে, তাকে না অনেকটা ওই হিসাবে দেখে। তো এটা মানে খুব হেভি একটা বেশ শাড়ি পরা মেয়ে, ঠিক আছে, বা একটা বেশ প্রপার, অতটা এখনকার যেরকম ফ্যান্সি ড্রেস সেরকম না, ঠিক আছে, তখনকার সিনেমায় তো এইরকম টাইপ অফ একটা অ্যাপ্রোচ কোয়েলদির ক্ষেত্রে যায়, ঠিক আছে, এবং তারপর দিয়ে কোয়েলদি গায়েব হয়, তারপর থেকে সে অতটা কাজ ফাজ করে না, এবং তাকে নিয়ে তার ফ্যামিলি লাইফ, ম্যারিড লাইফের পরে সে তো খুব বিজি হয়ে যায়। এবার কালকে হঠাৎ করে যখন এই আপডেটটা আসে যে কোয়েল মল্লিক তৃণমূলে আসছে, দেখুন এখন যে আমাদের মেন পাওয়ারে আছে, মানে যার এখন বাজার এই আমাদের শাসন, কি বলে ওটা, মানে যাই হোক আমি জানি না পলিটিক্সের ব্যাপারে অত, তো এখন যে শাসনে আছে মানে তৃণমূল, তো তাদের বলা যায় অধিকাংশ অ্যাক্টর অ্যাক্ট্রেস, ঠিক আছে, মানে বাংলা জগতে বলা যায় অধিকাংশ লোক 80% তাদের দলে আছে, এবং সবাই কোথাও না কোথাও তৃণমূলের সাথে জড়িত, ঠিক আছে, অ্যাক্ট্রেস থেকে অ্যাক্টর, যাই হোক। এবার সেটা কেন কেন যায় সবাই, কি কারণে আদেও যায়, নাকি জোর করে নিয়ে যাওয়া হয়, নাকি কোনো ফোর্স ক্রিয়েট করা হয়, নাকি কাজের ভয়তে লোক যায়, তো আমি সেটা জানি না, বাট এটা নতুন কিছু না যে মানে আপনি ফিল্ম লাইনে থাকলে আপনি পলিটিক্সে আপনার মানে লোকেরা যায় না, এরকম না, এরকম আমরা সাউথ থেকে হতে এসে দেখেছি প্রচুর, কামাল হাসান থেকে বড় বড় স্টার থেকে শুরু করে থালাপতি বিজয়, রজনীকান্ত, আমাদের এখানে অক্ষয় কুমার, সবাই মানে অনেক বড় বড় স্টাররা তারা পলিটিক্সে জয়েন করেছে। এবার একটা হয় যে সাউথের অধিকাংশ স্টার কিন্তু সবাই কিন্তু পলিটিক্সে না, বা বলিউডের কিন্তু সবাই কিন্তু পলিটিক্সে না, কিছু কিছু খুব নামকরা ব্যক্তি বা যারা বড় স্টার পাওয়ার আছে যাদের, তাদের পলিটিক্সে যেতে পারে, বাট অধিকাংশ নয়। বাট আপনি বাংলার ক্ষেত্রে যদি দেখেন, আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির 80% লোক কিন্তু পলিটিক্সে, 80% লোক, মানে এখন শুধু জিদ্দাই আছে এই জায়গাটায় যে এখনো পর্যন্ত পলিটিক্সে যায়নি, মানে জিদ্দাও যেদিন চলে যাবে সেই দিন ভেবে নেবেন গোটা বাংলা ইন্ডাস্ট্রি তৃণমূলের আন্ডারে আছে, ঠিক আছে, মানে তাদের আন্ডারে তারা আছে, তাদের কোনো দিনও কেউ কিছু করতে পারবে না, তাদের ফিল্মও চলবে, তাদের সব কিছু চলবে, এইরকম একটা মাইন্ডসেট তখন মানুষের তৈরি হয়ে যাবে। তো জিদ্দাই এখনো পর্যন্ত বাকি আছে, মানে কোয়েল দিয়ে তো পুরো পুরো আনএক্সপেক্টেড। আমি তো যখন কালকে দেখেছি ঘটনাটা, মানে আমি জাস্ট আমার মানে চোখ কপালে, যে ভাই এটা আমি কি দেখছি, সত্যি দেখছি নাকি কোনো ভুয়ো খবর, ঠিক আছে, তারপরে আমি খুলে দেখি না যে না এটা সত্যি হয়েছে, বাবুল সুপ্রিয় থেকে কোয়েল মল্লিক। তো মানে সত্যি বলছি আমি এটা একদম চাইনি, এবং এটা একদম ঠিকও না, মানে কোয়েলদির মতো অ্যাক্ট্রেস, সেও যে রচনার মতো আসছে, ঠিক আছে, সে দিদি নাম্বার ওয়ান করছে, সে তার একটা কি বলবো একটা ভিজিবিলিটি আছে, তাকে লোক এমনিতেই ন্যাকামো ন্যাকামো হিসেবে দিদি নাম্বার ওয়ানে হ্যাঁ হ্যাঁ করে হেসেছে, তাকে সবাই এমনিতেই ট্রোল করে। আমি যদিও কিছু ট্রোল করছি না, আমি জাস্ট কথার কথা বলছি, এটা রিয়ালিটি। বাট কোয়েলদির উপরে একটা আলাদা ইয়ে ছিল। এবার পলিটিক্স একটা এমন জিনিস, মানে দেখুন পলিটিক্সটা কিন্তু খারাপ না, পলিটিক্সে আসা মানেই সে যে খারাপ এরকম না, ঠিক আছে, মানে দেবদার মতো লোকের উদাহরণ আছে যে পলিটিক্সে এসে এত বছর এসেও কিন্তু তার পলিটিক্সে, দেখুন পলিটিক্স অপর দল, তার একটা বিরোধী থাকবে, তারা কাদা ছেড়াছড়ি করবে, বাট অ্যাজ এ হিউম্যান বিইং কিন্তু সবাই কিন্তু দেবদাকে আপনি যদি দেখেন খুব ভালো হিসাবে দেখেন, খুব একটা বেশ মানে পলিটিক্সের থেকেও একটা সব কিছু বেশ অন্য মানুষকে করে না, আঘাত করে না, ঠিক আছে, অন্য মানুষকে কিছু নিয়ে বলে না, ঘোষণা করে না। তো এই যে একটা
তার একটা বাইরের যে একটা ইমেজ, ঠিক আছে, তো সেটা কিন্তু একমাত্র দেবদা আমার মনে হয় গোটা পলিটিক্স কেরিয়ার, গোটা ইন্ডিয়া জগতে পলিটিক্স কেরিয়ারে সেই একমাত্র আছে যে এই ইমেজটা ক্যারি করতে পেরেছে। এটা কিন্তু সবাই পারে না। অধিকাংশ লোক যে যত ভালোই লোক এসছে সবাই কিন্তু একটা টাইমের পর মানে হয়েছে, মানে তার নাক কাটা গেছে এবং সে এমন এমন কিছু স্টেটমেন্ট বা এমন এমন কিছু কাজ করেছে যেগুলো কিন্তু সত্যি খুব হাসায়, খুব একটা জোকারের মতো করে তোলে। এবার দেখা যাক কোয়েলদি সেটা করে নাকি, বাট আমি তো একদমই চাইনি যে কোয়েলদি মানে এর মতো এই জায়গায় আসুক। আমি চাই সে ফিল্ম করুক, করুক, ঠিক আছে, বাট পলিটিক্স এটা আমার সত্যি বলছি একদম আমার হজম হচ্ছে না। আমি তো বলবো এখনই যেন ছেড়ে বেরিয়ে যায়। দেখুন মানে তৃণমূল এই মুহূর্তে ঠিক আছে, তো তারা তার সাথে কথা বলেছে, সে ঠিক করেছে, তো সেটা তার ব্যাপারে। এবার সেটা প্রেশার আছে নাকি সেটা নিজে থেকে গেছে সেটা তো তারাই জানে। বাট আমার মনে হয় না এটা দরকার ছিল, মানে কোয়েলদির মতো অ্যাক্ট্রেসের এরকম করার প্রয়োজন ছিল না। আমার মনে হয় হয়তো সে যদি আরও কাজ পেতো। আবার এটাও হতে পারে যে কাজ যেহেতু হচ্ছে না, হয়তো কোনো রকম কিছু ব্যাপার আছে যার কারণেই হয়তো সে কাজ পাচ্ছে না, এটাও হতে পারে। তো সেটা মাথায় রেখেই হয়তো তিনি এসছে। বাট এটা মানে আমি সত্যি বলছি একদম মেনে নিতে পারিনি। এবং আমি এরপরে তো আমি ভেবেই নিয়েছি মানে কোয়েল চলে গেছে মানে আমি ভেবে নিয়েছি সবাই অ্যাক্ট্রেস পলিটিক্সে আছে, মানে যতগুলো বাংলা ইন্ডাস্ট্রিতে অ্যাক্ট্রেস আছে তারা সবাই পলিটিক্সে আছে বা আসতে চলেছে। ইদিকা বলো কিছুদিন পর নেমে যাবে। তো মানে এতে আর কিছু বলারই থাকছে না আমার, যে এগুলো কেন হয়, কিসের জন্য হয়। মানে বাংলা ইন্ডাস্ট্রি এখন পুরোটাই পলিটিক্সে নেমে গেছে। কিছুদিন পর সিনেমা হল সব বন্ধ হয়ে যাবে এবং কোনো কাজই আর হয়তো বাংলায় আমরা হতে দেখতে পারবো না। এবং যে কাজগুলো হবে সেগুলো হয়তো যারা মানে কিছু এই কন্ডিশন মেনে চলবে বা এই দলে থাকবে বা মানে খুব কম আর কি, মানে আপনারা বুঝতেই পারছেন আমি কি বলছি, বেশি খুলে বলতেও পারছি না কারণ শ্রমিক অধিকারীর কিছুদিন আগে জেল হয়ে গেল। তো ওটা আমি দেখেছি, তো তাই জন্য আর বেশি কিছু বলতে পারছি না। তো আমার এটার উপরে সত্যি বলছি খুব নেগেটিভ একটা রেসপন্স, যে কোয়েলদির এটা করাটা একদমই উচিত হয়নি। যতই চাই হয়ে যাক পলিটিক্স, সে দরকার যদি তার তো টাকার কমতি নেই, মানে সে যত টাকা আছে তার সে এখন বসে বসে তার অনেক খাবে, ঠিক আছে, তার ছেলের পুলেরা খাবে, তাদের জায়গা জমি কম নিশ্চয়ই আমার মনে হয় না কম আছে। তো আমার মনে হয় এইটা থেকে সরে দাঁড়ালে ভালো ছিল। বছরে একটা কাজ করুক, একটা কাজই প্রপার একদম মনোযোগ দিয়ে করুক, একটা রেসপেক্ট বাড়বে, একটা অডিয়েন্সদের একটা সেই অ্যান্টিসিপেশন বাড়বে। বাট পলিটিক্সে চলে আসা মানে সে একদম বেকার। ও মানে আমি ধরে নিচ্ছি এরপর থেকে কোয়েলদিকে নিয়ে কাল থেকেই পলিটিক্স চালু হয়ে যাবে, কাল থেকেই মানে ওনাকে নিয়ে কাদা ছেড়াছেড়ি চালু হয়ে যাবে এবং এটার জন্য উনি নিজেই দায়ী হবে। মানে আমি জানি না কী হিসাবে উনি জয়েন করেছেন, বাট আমি তো একদম মানে আমি এটার পুরো বিরুদ্ধে। আমি চাই না যে কোয়েল মল্লিক পলিটিক্সে আসুক। এবং এটা সত্যি বলছি খুব মানে মানে কোয়েলদিকে আমরা আজও মনে আছে যখন পাগলু, যখন আমাদের কি বলে আরে মন মানে না, বলো না তুমি আমার, এইসব সিনেমাগুলো যখন দেখি এখনও মানে ভাই আলাদা রকম। এবং ওই যে অরাটা সেটা আজ পর্যন্ত কোনো অ্যাক্ট্রেস আর ক্যারি করতে পারেনি, শুধু একমাত্র কোয়েলদি ছাড়া। বাট সেটাকে এবার আমার মনে হচ্ছে সেই অরাটার একটা মানে কি বলবো মানে প্লাসে চলছিল, সেটা মাইনাসে যেতে চলেছে বিকজ অফ পলিটিক্সের কারণে। এবং পলিটিক্সে যখন আপনি চলে এসেছেন তখন কিন্তু আপনার কোনো মর্জি চলবে না, দল যেটা বলবে সেটা আপনাকে করতে হবেই, সেটা দেবদা থেকে শুরু করে কোয়েল মল্লিক যেই হোক। বাট হ্যাঁ, কিছু নিজের ক্রাইটেরিয়া থাকে, কিছু নিজের একটা নিজস্ব একটা রুলস রেগুলেশন থাকে, কিছু নিয়ম থাকে যেগুলো মানে হয়তো নিজেরা ভাঙতে পারবে না, যে দেবদা ভালো করে মেনটেন করে রেখেছে, যে অপর প্রার্থীকে কোনো করবো না, অপর পার্টিকে কোনো করবো না, অপর পার্টির লোকের সাথেও কাজ করা। দেখা যাক এটা কোয়েলদি মেনটেন করতে পারে নাকি, বাট আমার মনে হয় না এটা মেনটেন করতে পারবে। তো আমি তো একদম এটার বিরুদ্ধে। আপনাদের কি বক্তব্য এটার উপর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি ডিটেলসে যেতে চাই না যে এটার কি সাইড এফেক্ট, কি প্রোজ অ্যান্ড কনস, আমি এইসব দিকে যেতে চাই না। আমি জাস্ট আমার রিয়াকশন জানালাম যে আমার খুবই খারাপ লেগেছে এটা দেখার পর, যে কোয়েলদিও পলিটিক্সে চলে গেল। সত্যি বলছি আমার মানে কোনো একটা অন্য কেউ পলিটিক্সে গেলে আমার কোনো মাথা ব্যথা নেই। কোনো যারা যারা খুব পছন্দের অ্যাক্টার অ্যাক্ট্রেসেস মানে তাদেরকে সত্যি বলছি আমি জাস্ট চাই না তারা পলিটিক্সে যাক। তারা কাজ না করুক, বছরে একটা কাজ করুক, 2 বছরে একটা কাজ করুক, ঠিক আছে। বাট ভাই আমির খান তো বছরে একটা করে কাজ করতো, তাকে তো দেখাই যেত না। সে আজ এত বড় একজন স্টার, ঠিক আছে। বাট এবং উল্টো দিকে যদি বলি আমি কথা, কার বলবো, থালাপতি বিজয়, সেও তো একটা করেই সিনেমা। আল্লু অর্জুন সে একটা করে বছরে সিনেমা করতো, তার 3 বছর ছাড়া পুষ্পা রিলিজ হচ্ছে, তার আলা ভাই গুন্ডা পুরোমালোর 1.5 বছর পর রিলিজ হচ্ছে, আমাদের সাড়াই নাড়ুর 1 বছর পর ডিজে রিলিজ হচ্ছে। তো আমি বলবো মানে খুব রবার্ট ডাউনি জুনিয়র লাস্ট অ্যাপিয়ারেন্স দিয়েছিল আমাদের মানে অ্যাজ এ আয়রন ম্যান এন্ড গেমে, তার কি ফ্যান ফলোয়িং কমে গেছে? তার অরাটা আরও বেশি বজায় আছে, অক্ষয় খান্নার মতো স্টার কাপে তুলে দেখেন। তো আমার মনে হয় না যে কাজ না করলেই অরা কমে যাবে বা কাজ না করলে মানুষ ভুলে যাবে, এরকম না। এবার হ্যাঁ, এটা আমার সাইড, এবার তার হয়তো পার্সোনাল কিছু সে চয়েস করেছে, পার্সোনাল দিক কিছু দেখেছে, বা হয়তো না বলতে পারেনি অভিষেক দাকে বা মমতা দিকে, ঠিক আছে, মাসিকে পিসিকে, যাই হোক।
তো আমার এটার বিরুদ্ধে একদম মানে আমি একদম এটা ভালো চোখে দেখি না। বিশেষ করে অ্যাক্টর অ্যাক্ট্রেসটা গেলে আমি থালাপতি বিজয় গেছে সত্যি বলছি আমার একদম পছন্দ নয় যে উনি গেছে। ওনার টপিকটা দিয়ে আসছি, ঠিক আছে? তো উনি গেছে আমার একদম পছন্দ নয়। আমি সেই ওনাকে স্টার হিসাবেই দেখতে চাই বড় পর্দায়। তো আমার একদম ভালো লাগেনি। আপনাদের কি বক্তব্য এটা নিয়ে? কোয়েল মল্লিক তৃণমূলে পা রেখেছে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনারা কে কে আছেন যারা খুব খুশি এটা হয়ে এটা দেখার পর, এবং কারা কারা আছেন যারা এটা নিয়ে একদম মানে অখুশি, একদম খুশি না, বা তারা চাইছেন যে তাদের অন্য কিছু মন্তব্য আছে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যা যেটা আপনাদের টেক, ঠিক আছে? আমি খুবই সাধারণভাবে এই ভিডিওটা বানাচ্ছি, খুব নর্মাল হালকা ওয়েতে। তো আপনার কি বক্তব্য শেয়ার করবেন? আমার তো একদম পছন্দ হয়নি এটা। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, থালাপতি বিজয়কে নিয়ে। তো কালকে একটা আপডেট উঠে আসছে যে তার ওয়াইফ একটা ডিভোর্স করেছে, ঠিক আছে? ফাইল করেছে থালাপতি বিজয়ের বিরুদ্ধে। মানে বিরুদ্ধে বলতে কি, মানে ডিভোর্স একটা পিটিশন ফাইল করেছে। তার লয়ার জানিয়েছে এটা কালকে যে থালাপতি বিজয়ের অন্য কারোর সাথে অ্যাফেয়ার চলছিল। 2021 সালে সে একজন অ্যাক্ট্রেসের সাথে তার দেখা হয়, এবং তারপর থেকে তার সাথে সে প্রেমে জড়িয়ে পড়ে, এবং বাইরে বিভিন্ন ইভেন্টে, বিদেশে সেই সব ইভেন্টে সে যায়, সেই অ্যাক্ট্রেসটা এরকম জানিয়েছে। এবং যখন এটা তার ওয়াইফ জানতে পারে, তারপরে সে মানাও করেছিল, বাট কোনোভাবে তাকে শোনেনি বিজয়। এবং বিজয় নাকি তাকে থ্রেট দিয়েছিল, এবং আর্থিক কোনো সাহায্য করতে মানে করবে না, এরকম নাকি তাকে ভয়ও দেখাচ্ছিল, সে কোনো টাকা পয়সা দেবে না, কোনো কিছু দেবে না, ঠিক আছে? তার কাইন্ড অফ একটা ট্রমার মধ্যে তাকে রাখছিল, একটা কাইন্ড অফ একটা থ্রেট তাকে দিচ্ছিল যে সে যদি এইসব নিয়ে করে। তো ফাইনালি 2025 সালে সে এটার বিরুদ্ধে রুখে দাঁড়ায় তার ওয়াইফ, এবং 25 সালে সে ডিভোর্স ফাইল করে। তো কালকে আপডেটটা দেখি এবং আমার চোখ কপালে উঠে যায়, সত্যি বলছি, যখন এটা আমি দেখি। এবার আমি একটা দিকে আমি প্রথমেই বললাম যে 2020 পর থেকে আমি সবাই বিশ্বাস করি, সত্যি বলছি, মানে এমন কিছু হবে না। যেমন সাউথের দর্শন, সে একটা তার ফ্যানকে খুন করে দিয়েছিল, সেটা তার জন্য তাকে জেল হলো, সেটা সত্যিই হলো, আমরা দেখলাম, তাতে কোনো ব্যাপার নেই। রাজপাল যাদব পয়সার জন্য জেলে গেল, সেটা আমরা দেখলাম, তাতেও কোনো অবাক হওয়ার মতো ব্যাপার নেই। তো 2020 পর থেকে সবই পসিবল। বাট এইটা না একটু বেশি ইম্পসিবল মনে হচ্ছে, সত্যি বলছি। মানে আমি থালাপতি বিজয়ের ফ্যান বলে আমি বলছি না, অনেকে হয়তো জানে যে আমি থালাপতি বিজয়ের প্রচুর বড় ফ্যান, এবং আমি দুজনের সব থেকে বড় ফ্যান, রবার্ট ডাউনি জুনিয়র এবং আল্লু অর্জুন, দুজনের এর থেকে বড় ফ্যান আমি এর কারণে, এবং এদের পরেও আমি কাউকে রাখি না। কিন্তু থালাপতি বিজয়কে আমি রাখি এদের সাথে, এদের পরে, সত্যি বলছি। মানে হয়তো এদের মতো অতটা না, বাট আমি এদের কাছাকাছি রাখি। মানে সে আমার কাছে বিশাল বড় একজন আইকন, সে আমার কাছে প্রচুর বড় একজন, মানে আমি তার ভক্ত, এবং সে আমার কাছে প্রচুর বড় একজন ইম্পর্টেন্ট একটা মানুষ। থালাপতি বিজয়, আমি অন্য রকমভাবে তার ফ্যান, ডাই হার্ডের কথাটাও মানে কম পড়ে যাবে, আমি তো বিশাল বড় ভক্ত। এবার ভক্ত বলে যেটা ভালো সেটা ভালো নয়, যেটা খারাপ যেটা ভালো সেটাও মানে আমার কি বলে ভালো না, যেটা খারাপ সেটা খারাপ নয়, সেটা তো আমি বলতে পারবো না। তো এই যে ব্যাপারটা, এখন দেখুন জানা ড্রাগন অনেক দিন ধরে রিলিজ হচ্ছে না, রিলিজ হওয়ার পথে আটকে আছে, সেটা আমরা ব্যাপার বুঝতে পারছি যে পলিটিক্স এর মধ্যে পুরো জুড়ে আছে, এবং তার কারণই হচ্ছে পলিটিক্স। না হলে এর আগে এত কিছু হয়নি থালাপতি বিজয় সিনেমার সাথে। মানে সিনেমা ডিলে হয়েছে, বাট এতটা এরকম পোস্টপন বা এতটা তাদেরকে বিপদের মধ্যে পড়তে হয়নি এখন যেরকম পড়ছে বিপর্যয়ের মধ্যে। এবং এই যে ব্যাপারটা, এই যে ডিভোর্সের, এটা পুরোপুরি ভুয়ো খবর। এটা আমি গ্যারান্টি অ্যাবসোলুট বলতে পারি যে এইটা কিন্তু পুরোপুরি মানে একটা ভুয়ো খবর, এটা কোনো দিক থেকে সত্যি নয়, ঠিক আছে? মানে এটা দেখুন, আজ যদি 2021 থেকে চলে, সে 2025 সালে ডিভোর্সটা ফাইল করেছিল, তাহলে নিশ্চয়ই সেই আপডেটটা 2025-এই আমরা পেতাম, 2025-এই আমরা কোনোভাবে করতাম, তখন কেন পেলাম না? এখন যখন সামনে ভোট, সামনে সে নির্বাচনে দাঁড়াবে, তখন কিন্তু মানে সব জিনিস বিজয়ের এগেনস্টে চলে আসছে। সেটা তার ফিল্ম রিলিজ হোক, সেটা তার ফিল্মের সার্টিফিকেশন হোক, সেটা তার পার্সোনাল লাইফ হোক, তো সব কিছুই, এবং স্ট্যাম্প্যাডে হোক, তো সব কিছু তার বিরুদ্ধে। এইখান থেকে একটা জিনিস খুব ক্লিয়ার যে পলিটিক্সটায় আসার কারণে কিন্তু বিজয়ের ক্যারিয়ারে কিন্তু অনেক বড় মানে অনেক কিছু বিপর্যয়ের মুখে তাকে পড়তে হচ্ছে, এবং অনেক কিছু বাধার মুখে তাকে পড়তে হচ্ছে। এবং এই যে খবরটা, এটাও পুরোপুরি হিউমার, এটাও পুরোপুরি বেসলেস। কিছুদিন আগে আমরা দেখলাম যে আল্লু অর্জুনের বিরুদ্ধে এরকম একটা খবর উঠে আসে যে একটা লেডি, সে এরকম আল্লু অর্জুনের বিরুদ্ধে এরকম স্টেটমেন্ট দেয় যে সে নিজে একটা অরা ক্রিয়েট করে চলে, মানে যেটা কাস্ট অ্যান্ড ক্রু আছে তাদের সাথে অতটা ভালো করে না, একদম নিজেরই একটা আলাদা তার নিজের ইন্টারফারেন্স সব কিছুতে দেয়, ঠিক আছে? মানে সে নাক গলায় সব কিছুতে তার পছন্দ মতো জিনিস করতে হবে। তো এইসব অ্যালিগেশনগুলো উঠতে আমরা দেখি, তারপরে আমরা বুঝতে পারি, আপডেট আসে যে না, এটা পুরোপুরি ভুয়ো খবর ছিল, এটা পুরোপুরি রিউমার। আল্লু অর্জুন ও যেটা বলেছে তার থেকে পুরো অপোজিট, সবার সাথে খুব ভালোভাবে তার সবার খোঁজ নেয়, ক্রুয়ের কাস্ট অ্যান্ড ক্রুয়ের সাথে খুব ভালোভাবে তার সম্পর্ক, সবাইকে সবার মতো কাজ করতে দেয়, সবাইকে খুব হেল্প করে। তো এই যে ব্যাপারটা, যে থালাপতি বিজয়, এইটাও আমি বলবো পুরোপুরি বেসলেস, এটা কিন্তু কোথাও কি ঠিক না। এবার অনেকজন বলতে পারে তুমি ফ্যান বলে তুমি বলছো, না ফ্যান বলে না, একটা বোঝা যায়, একটা সময় আছে যেখানে একটা মানুষের এতদিন কিছু হয়। 2025 সালে যখন এই ব্যাপারটা ওটা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ার যুগে একটু না একটু হলেও বাইরে বেরোবে, বাট এখন হচ্ছে না। তখন তো বিজয় পলিটিক্সেই ছিল, 25-এ যখন র্যালি করছিল এগুলো, তখন ওঠেনি। কারণ
ভোটটা হচ্ছে এখন, ঠিক আছে, সামনে হচ্ছে ভোট। দেখুন, র্যালি করলে আপনি পার্টিতে দাঁড়ালে সব কিছু সেটা বলবেন, মেন তো খেলা হয় যখন ভোটের সামনেটাই আসে। তার আগে কিন্তু সবাই বন্ধুও থাকে, তারপরেই যখন ভোটের সময় কিন্তু সব বন্ধু বন্ধু শত্রু হয়ে যায়। তো সেই ব্যাপারটাই এখন ঘটছে। তো থালাপতি বিজয়ের এই খবরটা আমি পুরোপুরি ভুয়ো হিসাবে মানি। থালাপতি বিজয় তার তামিলনাড়ুতে যেরকম অরা, তার যেরকম একটা পার্সোনা, তার যেরকম ইমেজ, তো সেই হিসাবে সে খুবই একজন ভালনারেবল একজন অ্যাক্টর, ঠিক আছে, ভালনারেবল। এবং তার পাশাপাশি সে খুব হেল্পফুল, সে মানুষকে প্রচুরভাবে সাহায্য করে, সে মানুষের কথা ভাবে। এবং তার মানে সে, আপনি তাকে যদি দেখেন কোনো মুহূর্তে বা কোনো ইভেন্টে, সে এতটা শাই, সে এতটা মানে কাম কম্পোজ, সে এতটা মানে কুল থাকে যে তার কিছু যায় আসে না যে কি হচ্ছে পাশে। সে প্রচুর খুব শান্ত এবং সে কীভাবে রেসপেক্ট দেয় নারীদের সেটা আমরা দেখেছি। তারটা কোনো মানে নাই। এবার অনেকজন বলতে পারে যে বাইরে এরকম ভেতরে এরকম, ঠিক আছে, একটা মানুষকে না দেখলে বোঝা যায় বাইরে কেমন ভেতরে কেমন। কিন্তু মানে আরেকটা মানুষ হয় যে শাহরুখ খানের মতো, যাকে আপনি বাইরে দেখলেও বুঝতে পারবেন, যা ভেতর দিয়ে দেখলেও আপনি সেম বুঝতে পারবেন, ঠিক আছে। আপনি দেখবেন সালমান খান সে মেয়েদেরকে কীভাবে ট্রিট করে, তো সেটা আপনি অন স্ক্রিনও দেখতে পাবেন, অফ স্ক্রিনও সেটা আপনি বুঝতে পারবেন যদি তার ইন্টারভিউজ বা তাকে নিয়ে যারা কথা বলে তাদের যদি আপনি ব্যাপারটা শোনেন। সালমান খান এইদিকে সিগমা মেল হতে পারে, এইদিকে সে খারাপ হতে পারে, ছেলেদের সাথে তার ব্যবহার খারাপ হতে পারে, বাট মেয়েদের সাথে মেয়েদের কিন্তু সে যথেষ্ট ভালো সম্মান করে। এবং থালাপতি বিজয় তাকেও আমি এই চোখে দিই, কারণ তারও ইমেজটা কিন্তু এইসব দিক দিয়ে খুব ক্লিয়ার। এবং আমার পুরো দিক মানে পুরো কনফিডেন্ট 100% এটা পুরোপুরি ভুল খবর। এবং এটা যদি সত্যি হয়ে যায়, সত্যি বলছি, এরপর থেকে আমি আমার পছন্দের স্টার, সেটা আল্লু অর্জুন হোক বা যাই হোক, আমি ফার্স্ট সেটা রিউমার হোক কি এ হোক, আমি সত্যি মেনে নেবো এবং সত্যি হিসাবে আপনাদের সামনে বলবো যে এইটাই ঘটেছে। সেটা আমার রবার্ট ডাউনি জুনিয়রের সাথে হোক বা আল্লু অর্জুনের সাথে, যার সাথেই হোক, আমি এই খবরটা যদি পরে সত্যি, আমি লিখে দিচ্ছি গ্যারেন্টি যে এই খবরটা পুরোপুরি বেসলেস, এটা পুরোপুরি ভুল। এটা শুধু পলিটিক্স, সামনে নির্বাচন, থালাপতি বিজয় তার যা স্টার পাওয়ার, তার যা ফ্যান ফলোয়িং, তার যা পপুলারিটি, সে থাকবে মানে পলিটিক্স আসার পর তার যা ক্রেজ, অপোজিশন সে খুবই ভয় পাচ্ছে, মানে থালাপতি বিজয় চুটকি থেকে জিতে যাবে সেটা আমরা দেখেই বুঝতে পারছি, যার কারণে এরকম ভুয়ো ভুয়ো খবর রটানো হচ্ছে। তো এটা যারা থালাপতি বিজয়ের ফ্যান তারা একদম বিশ্বাস করবেন না, এবং যারা থালাপতি বিজয়ের ফ্যান না তাদের কি বক্তব্য এটার উপর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এটা পুরোপুরি বেসলেস একটা খবর, আমি এখন পুরো কমপ্লিট 100% গ্যারান্টি বলছি। এবং যদি আমি কোথাও গিয়ে ভুল হয় পরে, আমি এখানে বসে বলছি এরপর থেকে প্রথম খবর যখন পাবো আমি সেটাকে বিশ্বাস করবো, যদি সেটা ভুলও হয় সেটাকেও আমি বিশ্বাস করবো। যদি কেউ আল্লু অর্জুনের নামে খারাপ বলে সেই খারাপটাকে আমি বিশ্বাস করবো, কারণ এই খবরটা কোনোদিন সত্যি হতে পারে না। থালাপতি বিজয় তার অন্য কোনো অ্যাফেয়ার আছে এবং তার ওয়াইফ তাকে ডিভোর্স দিচ্ছে, এটা পুরোপুরি বেসলেস। আপনাদের কি বক্তব্য এটার উপরে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং এখন পলিটিক্সের জন্য এগুলো সব উঠে আসছে, আমরা বুঝতেই পারছি। আপনাদের কি টেক এটার উপরে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। দেখুন, একটা হয় পলিটিক্সে আসছে সেটা নিয়ে কাদা ছেড়ে ছেড়েছে, সেটা ব্যাপার আলাদা, বাট এটা হচ্ছে পার্সোনাল লাইফের একটা মানে কী বলবো, একটা দাগ দেওয়া, ঠিক আছে। এবং এই দাগ দেওয়াগুলো আমার মনে হয় না ঠিক আছে। এবং যেহেতু থালাপতি বিজয় এরকম একটা রেপুটেশন, যে এতটা একজন ভদ্র, এতটা রেসপেক্টিভ একটা মানুষ, একটা স্টার, যার বিশাল লেভেলে ক্রেজ, ঠিক আছে, তো তাকে যখন আঘাত করতে হবে তখন তো শুধু মুখের মাধ্যমে, ভাষণের মাধ্যমে তো কিছু করলে হবে না, তাকে নিশ্চয়ই কোনো পার্সোনাল দিকে করতে হবে। যার কারণে এই যে ফ্যামিলি অডিয়েন্স বা ইয়াং জেনারেশন যারা থালাপতি বিজয়কে একদম ফলো করছে অনেক দিন থেকে, বা যাকে তারা সেলিব্রেট করে, তাদের প্রতি যেন তাদের একটা যেন ঘৃণা তৈরি হয়। কারণ নিজের 21 বছর সংসার না 25 বছরের সংসার, তো তখন যদি তাকে যদি ডিভোর্স দিতে পারে তাহলে সেই মানুষের মেন্টালিটি কীরকম। এবার আমার কাছে কথা হচ্ছে একটা, মানে একটা মানুষ একজনকে ঠকানো, মানে একটা মানুষ একটা প্রেমে পড়া মানে কিন্তু অপর মানুষকে ঠকাচ্ছে একদিক থেকে অবশ্যই। কারণ এটা হতেই পারে যে যখন একজনের সাথে আছে কীভাবে তার অপরজনকে ভালো লাগলো, নিশ্চয়ই তার এতদিন পর তার থেকে মন উঠে গেছে, তার থেকে আর ভালো লাগছে না, সে নতুন কিছু পেতে চায়, তো সেটা তো অবশ্যই। বাট একটা না মানে আন্ডারস্ট্যান্ডিং বা একটা মানুষের মানে ইচ্ছা বলেও কিছু হয়, ঠিক আছে। এবং মানে এরকম তো হতেই পারে, যখন আপনারা যদি হাক সিনেমাটা দেখেন সেখানে ইমরান হাশমি যেটা করলো ওটা তো কোনোভাবেই ঠিক নয়, অবশ্যই সেটা ভুল। বাট এটা না মানে একটা মানুষের এর মধ্যে পড়ে, সেটার জন্য কিন্তু একটা মানুষকে পুরো খারাপ দিক থেকে বিবেচনা করা যায় না, যে একটা মানুষ তার দুটো বিয়ে মানে সে খুব খারাপ, বা একটা মানুষ একজনকে ঠকিয়ে বলতে কি একজনের সাথে থাকতে থাকতে অন্য কারোর প্রেমে পড়ছে মানে তার পুরো এটাই খারাপ, এটা কিন্তু ঠিক নেই। এটা এটা একটা মানুষের একটা নেচার, মানে তার একটা ভালো লাগার মধ্যে একটা ব্যাপার আছে। হ্যাঁ, সে যদি মানে অপরজনকে করছে বলে একে যদি পুরো একদম বাইরে কোণঠাসা করে দিচ্ছে বা এর উপর অত্যাচার করছে, সেখানে ব্যাপারটা খারাপ। বাট যদি সে দুজনকেই হয়তো ঠিকভাবে দেখলো বা দুজনকেই সময় দিল, সেটা কিন্তু কোনোভাবেই খারাপের দিকে আমার মনে হয় না মনে হচ্ছে। ঋত্বিক রোশনকে আপনি দেখে নিন, আপনি আমির খানকে দেখে নিন, ঠিক আছে, মানে তার আমির খানের তো 2-3টে ব্যাপার, কিন্তু সবাইকে নিয়েই এবার এটা বলবেন এটা বড়লোক ঘরে হয়, এবং বড়লোক ঘরে হয় বলে থালাপতি বিজয় বড়লোক বলেই তো সে অন্য অ্যাফেয়ার করছে। এবং যারা নর্মাল তারাও কিন্তু এরকম নিয়ে চলে, যে দুটো
মানেই আছে। তো তার মানেই দুটো বিয়ে মানেই বা দুটো অ্যাফেয়ার মানেই তার যে পুরো ক্যারেক্টারটা খারাপ, এটা ঠিক না। এটা অ্যাজ এ হিউম্যান বিং আপনি যদি দেখেন, এটা খারাপ দিক অবশ্যই, এটা নেগেটিভ দিক, এটা কোনোদিনই খারাপ ঠিক হতে পারে না। বাট তার জন্য কিন্তু পুরো আপনি একটা মানুষকে খারাপ দিকে বিবেচনা করতে পারেন না যে পুরোটাই খারাপ। তো অনেক বললে অনেক বড় ভিডিও হয়ে যাবে, 25 মিনিটের ভিডিও হয়ে গেছে। এই দুটো ব্যাপার কভার করলাম। আপনাদের কি বক্তব্য এই দুটোর উপরে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার ভিডিও দেখার পর আপনাদের কি বক্তব্য, কি মতামত। এই ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং এই ভিডিও দুটোর মধ্যে আপনাদের কি বক্তব্য এবং আমি কতটা ঠিক, কতটা বেঠিক, কতটা মূর্খ, কতটা জ্ঞানী অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।